আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে। আমরা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নানা দিক নিয়ে এই পলিটিক্স প্লাসে আলোচনা করবার চেষ্টা করি, বিশ্লেষণ করবার চেষ্টা করি এবং সংশ্লিষ্ট নানা মানুষের মতামত অভিমত বিশ্লেষণ শুনবার চেষ্টা করি। এবং আপনারা আজকে জানেন এর মধ্যে জেনে গেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশন জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসেছিল এবং জাতীয় পার্টির পক্ষ থেকে সেখানে বেশ কয়েক দফা দাবি বা প্রস্তাব বা সুপারিশ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। আজকে আমাদের বিষয় নির্বাচনী সংলাপ এবং আজকের বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে পেয়েছি। জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সুনীল শুভ রায় এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক আশিস সৈকত। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং আপনাদের দুজনের কাছ থেকে আমি একটু পর্যায়ক্রমে বিশ্লেষণ শুনতে চাইব। প্রথমে যেতে চাই সুনীল শুভ রায়, আপনার কাছে যেতে চাই। আজকে আপনি ছিলেন আপনার দলের পক্ষ থেকে যখন নির্বাচন কমিশনের সঙ্গে যে সংলাপ হয়েছে এবং সেখানে ৮ দফা প্রস্তাব আপনাদের দলের পক্ষ থেকে রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে জাতীয় পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের প্রস্তাব জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদে অর্থাৎ বর্তমান সংসদের প্রতিনিধিত্ব করা দলগুলোর মধ্য থেকে আসলে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সেখানে কিন্তু আসলে বিএনপি নেই এবং দলের প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বলেছেন যেহেতু নেই ফলে এটা দুঃখজনক এবং সেটা আসলে মেনে নিয়ে হয়তো করতে হবে। তো বিএনপির আসলে তাহলে কী হবে? বিএনপিকে বাদ দিয়ে আসলে যে প্ল্যানটা করা হলো এটাকে আসলে কিভাবে দেখছেন? এই বিশ্লেষণটা শুনে আলোচনা শুরু করতে চাই, এরপরে আপনার কাছে অন্য প্রসঙ্গে যাব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদের। আমরা আপনার খেয়াল করবেন এবং 2014 সালের 2014 5ই জানুয়ারি যে নির্বাচন হলো সেই নির্বাচনের আগেও একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। সেখানেও কিন্তু বিএনপি ছিল না। বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা সেই অন্তর্বর্তী সরকারে তারা যোগদান করেনি। তারপর নির্বাচন হয়েছে। নির্বাচনে যেভাবেই হোক সে নির্বাচনের পরে এখন যে বর্তমান সংসদে যে দলগুলো আছে, যে দলগুলো প্রতিনিধি আছে, তাদের সমন্বয়ে এই অন্তর্বর্তী সরকার হবে, এটাই তো স্বাভাবিক। যারা সংসদের বাইরে আছে, তারা নির্বাচন করেনি, তাদের নিয়ে কিভাবে এই সরকার গঠিত হবে? আমার কাছে এটা বোধগম্য নয়। সেই জন্য আমরাও বলেছি যে সংসদে প্রতিনিধিত্বকারী যে দলগুলো রয়েছে তাদের সমন্বয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হতে হবে। এটা একটা ব্যাখ্যা যেটা আজকে আসলে আপনাদের দলের প্রধানও আসলে তাই বলেছেন। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বিএনপিও আসলে একই দাবি জানিয়ে আসছে, সেটা হলো সেনা মোতায়েন এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসলে এর বিপক্ষে অবস্থান আমরা তো আসলে দেখতেই পাচ্ছি। এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই। এবং আরেকটি বিষয় আজকে গণমাধ্যমে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যে প্রস্তুতি চলছে এই সংলাপের জন্য সেখানে তারা বেশ কিছু প্রস্তাব আসলে মোটামুটি চূড়ান্ত করার চেষ্টা করছে। তার মধ্যে একটি ইন্টারেস্টিং প্রস্তাব তারা দেবে বলে ভাবছে, আমি জানি না শেষ পর্যন্ত সত্যি হবে কিনা, যে একটি কমন পোস্টার যেটা আসলে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হবে এবং সেখানে প্রত্যেক প্রার্থী আলাদা আলাদা করে আসলে যে নিজেদের পোস্টার ছাপাবেন ব্যাপারটা তা নয়, অর্থাৎ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে একটি কমন পোস্টার হবে, সেখানে সকল প্রার্থীর যে প্রতীক সেই প্রতীক স্থান পাবে। এতে আসলে আমরা যে দেখেছি নির্বাচনের সময় পোস্টারে ছেয়ে গেছে, এই ব্যাপারটা কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হবে এবং এরই মধ্যে সেখানে কেউ কেউ ব্যাপারটাকে স্বাগত জানিয়েছেন যে ভালো উদ্যোগ, আবার কেউ কেউ বলছেন যে এটা নির্বাচন কমিশনের সেই সক্ষমতার জায়গাটি আছে কিনা, এরকম আসলে নানা রকম কথাবার্তা শুনতে পাচ্ছি। আপনি কি ভাবছেন? যে প্রস্তাবটি আজকে আমাদের সংলাপের সময় একজন নির্বাচন কমিশনারও এই প্রস্তাবের কথাটা বলেছেন। তো প্রস্তাবটা আমাদের কাছে খারাপ লাগেনি, মন্দ নয়। যেহেতু ওই সময় একটা পোস্টার প্রতিযোগিতা হয় এবং পোস্টার ছেঁড়া হয়, এক পক্ষ আর এক পক্ষটা ছিঁড়ে ফেলে, তা নিয়ে আবার সংঘর্ষ বাধে। এটার প্রেক্ষিতে এরকম সিস্টেম শুধু বাংলাদেশে যে প্রথম হচ্ছে তা না,
অনেক গণতান্ত্রিক দেশেও এরকম অবস্থাটা শুধু পোস্টার নয়, সেখানে আসলে এক মঞ্চে সব 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 প্রার্থী তারা কিন্তু এক মঞ্চ ব্যবহার করে কিন্তু নিজেদেরকে প্রচার কর্মসূচি চালাবেন, এরকম একটা ধারণার কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এইটা হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব না। আমরা বিভিন্ন রাজনৈতিক দল পাশাপাশি বসে চাই খেতে পারি না, তারপর তো এক মঞ্চে বসে আলোচনা পোস্টারটা হতে পারে। এটা এই প্রস্তাবটা একটা গ্রহণযোগ্য প্রস্তাব, এটা হলে মন্দ হবে না। অন্ততপক্ষে এই পোস্টার সেরা প্রতিযোগিতা, পোস্টারের উপর পোস্টার লাগানো, পোস্টারের সামনে পোস্টার ঝোলানো, এই নিয়ে একটা যে সমস্যা সৃষ্টি হয়, সংঘাতও সৃষ্টি হয়, সেইটা থেকে হয়তো রক্ষা পাবে। আর এক মঞ্চে বসে ধরেন এক মঞ্চে সব বসে আলোচনা, সেইরকম পরিবেশ আমাদের দেশে এখনও সৃষ্টি হয়নি। তবে যদি হয় ভালো, এরকম আমরা সেই রকম রাজনৈতিক মানে সম্প্রীতি আমরাও এটা প্রত্যাশা করি, হলে ভালো না, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এক পক্ষ থাকবে, এক পক্ষ যখন বক্তৃতা দেওয়া শুরু করবে আর সেই পক্ষের লোক স্লোগান দিবে, আর আবার তো অন্য পক্ষের লোক আরো পাল্টা স্লোগান দেবে, তাতে আরো একটা সংঘাত। মানে এই সংস্কার প্রক্রিয়াটা ধীরে ধীরে হতে পারে, ধীরে হলে ভালো। আপনার কাছে আরো প্রসঙ্গ নিয়ে ফিরতে চাই, আমার কাছে আরো কয়েকটি পয়েন্ট আছে। আজকে যে আপনারা 8 দফা প্রস্তাব পেশ করেছেন, সেই বিষয় নিয়ে আমার আরো কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে। পরবর্তীতে যেতে চাই এই পর্যায়ে আশিস সৈকতের কাছে। আপনি দীর্ঘদিন আসলে জাতীয় পার্টি আপনার সংবাদ সংগ্রহের একটি প্রধান বিষয় ছিল, আপনি দীর্ঘদিন তাদের রাজনীতি অনুসরণ করেছেন। আজকে তাদের পক্ষ থেকে যে সুপারিশগুলো পেশ করা হয়েছে, প্রথমে সংক্ষেপে আসলে এই নিয়ে আপনার বিশ্লেষণটা শুনে নিই আগে। জাতীয় পার্টি যে আজকে যে প্রস্তাবনা দিয়েছে, এটি আসলে নতুন কিছু নয়। জাতীয় পার্টি এই ধরনের প্রস্তাবনাই দেয়। গত সংসদ নির্বাচনের আগে যে প্রস্তাবনাটি দিয়েছিল, আমার যতদূর মনে পড়ে প্রায় একটি জিনিস নতুন আমার কাছে মনে হয়েছে। সুনীল দা হয়তো আর একটু ভালো বলতে পারবেন, যে ভোটাররা ভোট দেবে দলকে, মানে মার্কাকে, এই প্রসঙ্গে প্রার্থীকে নয়। সেই প্রস্তাবটি একটি নতুন মনে হয়েছে, যে বাংলাদেশের নির্বাচনী বাস্তবতা সেটি একটি নতুন প্রস্তাব, যে পরে ভোটের সংখ্যার অনুপাতে এই পার্লামেন্টের মেম্বার পাবেন দলগুলো, সেটি একটি নতুন। আর সেনাবাহিনী মোতায়েন নিয়ে তারা সেনাবাহিনী চেয়েছেন, এবং আপনি জানেন যে আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপিও সেনাবাহিনী মোতায়েনের দাবি করছে শুরু থেকেই। এবং এই দুটি রাজনৈতিক দলেরই প্রধান একজন হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি একজন সাবেক সেনা প্রধান, আমাদের বিএনপিরও তাই, বিএনপিরও একজন সাবেক সেনাপ্রধানের নেতৃত্বে দল, এবং তাদের একটা সেনাবাহিনীর প্রতি এক ধরনের ফ্যাসিনেশন, এক ধরনের আস্থা বেশি, এবং নির্বাচনটা সেনাবাহিনী থাকলে ভালো হবে এটা তারা মনে করেন, এবং মনে করাই যৌক্তিক, যেহেতু তারা একটা রেজিমেন্টেড জায়গা থেকে দলের কার্যক্রমটা শুরু করেছিল। তো আর আওয়ামী লীগ বা বাম ধারার যে দলগুলো, সেগুলো তারা সেনাবাহিনীর খুব প্রয়োজন না হলে সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে। সেটি আবার একটি ভিন্ন চেতনা থেকে, যে তারা যে একটা মুভমেন্ট, যে গণতান্ত্রিক চেতনা থেকে তারা রাজনীতিটা শুরু করেছিল, সেই জায়গায় তারা মনে করে যে খুব জরুরি না হলে সেনাবাহিনীর দরকার নেই নির্বাচন। সেটি আসলে সেনাবাহিনী নিয়ে আপনি সাংবাদিকতা দেখেছেন, বা আমরাও যা দেখি, যে সেনাবাহিনী নিয়ে কিন্তু আসলে নানা রকম প্রশ্ন ওঠে অনেক সময়। সেনাবাহিনী থাকলে ভালো, অনেক সময় যেমন কিছু কিছু ক্ষেত্রে সুষ্ঠু ভোটের জন্য কাজে লাগে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু এক ধরনের ভীতি তৈরি করে সেনাবাহিনী। কারণ আমাদের দেশে নির্বাচন কিন্তু এক ধরনের ফেস্টিভ মুড তৈরি করে, উৎসব মুখরতা তৈরি করে। সেখানে কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু অনেক জায়গায় একটা ভীতিকর পরিস্থিতিও তৈরি করে। আপনার নিশ্চয় মনে আছে 2001 সালে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে সেনাবাহিনী শুধু মোতায়েন না, সেনাবাহিনীকে প্রথমবারের মতো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। এবং সেই নির্বাচনে একজন প্রার্থী আমাকে বলেছেন, যিনি এখনও সংসদ সদস্য এবং মন্ত্রী, তিনি আমাকে বলেছেন তিনি 3টি আসনে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনের 2 দিন আগে একজন মেজর, যিনি ওই অঞ্চলের দায়িত্বে ছিলেন, তিনি গিয়ে বললেন যে স্যার, আপনি যদি একটি আসনও নির্বাচনে জেতেন তাহলে আপনি এমপি, 3টিতে জিতলে এমপি, 3টিতে করার দরকার কি? উনি বলেন যে মেসেজ ওয়াজ ক্লিয়ার আর কি, যে ওই 2টিতে আমি হেরে যাব। তাই হয়েছিল যে তাকে ওই 2টি আসনে হারিয়ে দেওয়া হয়েছিল, একটি আসনে উনি জিতেছিলেন। তো এরকম কিন্তু পজিটিভ নেগেটিভ 2 রকমের দিক আছে, এবং এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ নির্বাচন কমিশন শুরু করেছে, তার আগে কিন্তু সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশন 2 দফা 3 দফা সংলাপ করেছে। সেই একটি সংলাপে আমিও ছিলাম। সেখানেও কিন্তু সেনাবাহিনী নিয়ে 2 রকমের মত আছে। একটি পক্ষ সেনাবাহিনী থাকুক সেটি চায়, আরেকটি পক্ষ চায় যে খুব দরকার না হলে সেনাবাহিনী মোতায়েনের দরকার নেই।
আজকে জাতীয় পার্টির যে প্রস্তাবনা ছিল সেখানে আমি দেখলাম যে বেশ জোরে সোরেই সেনাবাহিনীর কথা গুরুত্ব সহকারে বলা হয়েছে। এটি আমার কাছে নতুন মনে হয়। তবে নতুন আমার কাছে যেটি মনে হচ্ছে জাতীয় পার্টির যে ভোটাররা দলকে ভোট দিবে, প্রার্থীকে নয়। এইটাই ছিল আমার পরবর্তী আপনার বিশ্লেষণ শুনেনি, তারপর আমি হয়তো এই বিষয়টা নিয়ে আবার শুনে তো সেইটি একটি নতুন দিক আমার কাছে মনে হচ্ছে। আর আপনি যেটি এর আগে বললেন যে সব দল থেকে কিন্তু কিছু কিছু প্রস্তাব আসছে, খুবই কমন প্রস্তাব। আর নতুন আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের যে প্রস্তাবনাটি তৈরি করা হচ্ছে আমরা শুনেছি, যে সেই প্রস্তাবনাটা কিন্তু নতুন। একটু আগে আপনি যে প্রস্তাব, যে একটি কমন একটি পোস্টারের মধ্যে সব প্রার্থীর নাম এবং প্রতীক থাকবে, এখন এটা কতটুকু বাস্তবসম্মত। আসলে গত নির্বাচনেও এরকম একটি প্রস্তাব আসলে এসেছিল, কিন্তু নির্বাচন কমিশনের সক্ষমতা প্রস্তুতির বোধহয় কিছু সংকট ছিল, বোধহয় বাস্তবায়ন করা যায়নি। না, সেইটি কিন্তু সেই সক্ষমতা কিন্তু এখনো আসলে নির্বাচন কমিশনের তৈরি হয়নি। নির্বাচন কমিশনের নির্বাচন করার মতো জনবলই তো নেই। আপনি দেখেন যে নির্বাচন আসলে পুরা ধার কর্য করে লোক নিয়ে তাকে নির্বাচন পরিচালনা করতে হয়। এমনকি রিটার্নিং অফিসার দেওয়ার মতো, সব নির্বাচনে 300 আসনে রিটার্নিং অফিসার দেওয়ার মতো সক্ষমতা এখনও নির্বাচন কমিশনের হয়নি। একদিন তো সাহসই করতো না যে নির্বাচন কমিশনের একজন অফিসার রিটার্নিং অফিসার হবে, এই সাহস কমিশনে ছিল না। এখন কিন্তু গত কয়েকটি, বিশেষ করে যে গত কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু হয়েছে, যেটি খুবই একটি আলোচিত নির্বাচন ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, মহিলা নারী কর্মকর্তা জেসমিন টুলি সেই নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন। এবং সেই সক্ষমতা যে শুরু হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা যখন রিটার্নিং অফিসার করতে পারে, সেটি কিন্তু এখন নজির তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বশেষ আপনি দেখেছেন যে সেখানেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা করেছে। এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা যদি এই কাজটি করতে পারে, তাহলে কিন্তু নির্বাচনটা শুরু থেকেই অনেকটা বিতর্ক মুক্ত হওয়ার সুযোগ হয়। কারণ ডিসি, এসপি, ইউএনও এদের নিয়ে কিন্তু এরা যেহেতু জনগণের সঙ্গে নানাভাবে যুক্ত থাকে, রাজনীতির সঙ্গে নানাভাবে যুক্ত থাকতে হয়, সেখানে কিন্তু বিতর্কটা থাকে যে আগে থেকে এই সরকার কাকে ডিসি ওখানে দিয়েছিল, ইউএনও দিয়েছিল। এই যে নির্বাচনী কর্মকর্তারা কিন্তু একটু আড়ালে থাকেন, সরাসরি প্রশাসন বা সরাসরি মানুষ বা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকেন না। ফলে এই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশনের একটা খুব কিন্তু আমি জানি না আওয়ামী লীগের এই প্রস্তাবনা কতটুকু তাদের পক্ষে সম্ভব, কারণ তাদের জনবলের যে ঘাটতি রয়েছে এখন পর্যন্ত। আপনি উপজেলা অফিসগুলোতে দেখবেন নির্বাচন কমিশনের একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা, আরেকজন পিয়ন, এই হলো জনবল। তো আপনি কিভাবে ওই উপজেলায় আপনি পোস্টারগুলো লাগাবেন, মানে সেটা কিন্তু একটা সক্ষমতা, মানে বাস্তবতাটা কিন্তু সেই জায়গায় আছে। তবে আমার মনে হয় প্রস্তাবনা ভালো, এইবার না হলেও ভবিষ্যতে হতে পারে। মানে এটা একটা শুরু হতে পারে। যেমন আমরা গণমাধ্যমের খবরে যেটুকু পড়লাম, যে শুধু তাই নয়, যেমন মঞ্চের কথাও বলছিলাম, যে প্রস্তাবে দেখলাম যেরকম বিষয়টা নিয়েও আলোচনা হচ্ছে, এবং পোস্টার না হয় ঠিক আছে, তত্ত্বাবধানে ছাপানো হলো, কিন্তু সেটা কিভাবে, এটা কি লাগাবে কারা, এটা কি দলগুলোই লাগাবে নাকি নির্বাচন কমিশন এগুলো প্রচারের ব্যবস্থা করবে, এটা নিয়ে আলোচনা রয়েছে। এই আলোচনায় ফিরবো আপনার কাছে। তবে আপনি যে প্রসঙ্গটা ধরিয়ে দিচ্ছিলেন, যে একটি নতুন প্রস্তাব আসলে আমরা আজকে পেয়েছি, যে যদি ভুল না করে থাকি, যে আজকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে, সেখানে একদম শেষ, অর্থাৎ 8 নম্বর দফার যে প্রস্তাবটি রয়েছে বেশ বড়। সেখানে নতুন যে প্রস্তাবটি করা হয়েছে, যে নির্বাচন শুধু দলের ভিত্তিতে হতে পারে এবং ভোটাররা দলকে ভোট দেবেন, সরাসরি প্রার্থীকে নয়। প্রত্যেক দল প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে সংসদীয় আসনে সদস্য পাবে। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত বিভিন্ন দেশে এই পদ্ধতি প্রচলিত রয়েছে। এইটা একটু ব্যাখ্যা একটু শুনতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। সুন্দর প্রশ্নটা। আমিও প্রত্যাশা করেছিলাম যে এই প্রশ্নটা আসুক, এবং আমি আজকে সারাদিন ক্লান্ত ছিলাম এই অর্থে যে যানজটের কারণে 7 ঘন্টা আমার শুধু গাড়িতে চলে গেছে, এই থেকে নির্বাচন কমিশন থেকে পল্টন টু গুলশান, এই সময়ের মধ্যে 7 ঘন্টা শুধু গাড়িতে চলে গেছে, ক্লান্ত হয়ে গেছি। নাহলে যখন আপনাদের ডাক পেলাম, নিশ্চয়ই যেহেতু এই প্রস্তাব এইটাই আমাদের প্রস্তাবনার মধ্যে আছে, তো শুধু স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে, এবং আমার দেওয়ার মতো কিছু উপাত্ত আমার কাছে ছিল, কিন্তু আমি সেগুলো নিয়ে আসতে পারিনি। আশিসের মনে থাকার কথা, দীর্ঘদিন আশিস জাতীয় পার্টির বিটের একজন প্রভাবশালী রিপোর্টার ছিলেন। আপনার জানেন যে জাতীয় পার্টির দুইটি ক্ষমতায় যাবার পরে, যখন আমরা যে এই রাজনীতি করছি, বিরোধী রাজনীতি করছি, সেই 1990 পর থেকেই যখন এরশাদ সাহেব বের হয়ে আসলেন, উনি 2টি সংস্কার প্রস্তাব দিয়েছেন। আপনার
একটি হলো প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন এবং দ্বিতীয়টি হলো নির্বাচন পদ্ধতি সংস্কার। এবং এই নির্বাচন পদ্ধতি সংস্কার প্রসঙ্গে উনি ওনার এটা আমাদের পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের প্রণীত প্রস্তাব, এবং এটা নিয়ে দুইবার উনি প্রেস কনফারেন্সও করেছেন। প্রেস কনফারেন্সে এটা বিশদ ব্যাখ্যা তুলে ধরেছেন এবং তারপরে পুস্তিকা আকারে প্রকাশ করেছেন, পত্রিকায় উনি আর্টিকেলও লিখেছেন যে এই যে নির্বাচন পদ্ধতি সংস্কার কিভাবে হতে পারে, এটা নিয়ে যদি ব্যাখ্যা করে আমাকে অনেক সময় দিতে হয় ও সেই সময় হয়তো আপনি পাবেন না। সেটা হচ্ছে যে আমাদের এই যে বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ছোট কথার মধ্যে অল্প জায়গার মধ্যে বলা হয়েছে যে এইটাকে আমরা সবসময় এই কালো টাকার প্রভাব, তারপর মাস্তান, এগুলো আমরা এই প্রভাব মুক্ত আমরা থাকতে পারি না। আমার যদি অর্থবিত্ত থাকে, আমার যদি মাসেলম্যান থাকে, আমি যদি কোনো আসনে প্রার্থী হই, তাহলে এইগুলো কাজে লাগে। আমার মাস্তান কাজে লাগে, আমার কালো টাকা কাজে লাগে, এইটা লাগাই আমরা নির্বাচনের প্রভাব বিস্তার করি। এবং এইটার প্রভাবের বিস্তারের কারণে এটা নমিনেশনও পাওয়ার ক্ষেত্রেও অনেক সময় কাজ করে। সেখানে ত্যাগী রাজনৈতিক নেতা কর্মীরা বঞ্চিত হন নমিনেশন পাওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে একটা দিক যেমন যে যারা আমরা নমিনেশন দেই বা দিবেন, তাদের একটা ধারণার মধ্যে আছে উনি নির্বাচন করবেন, উনি কি কোটি টাকা খরচ করতে পারবেন, ওনার কি লোকবল আছে, অর্থবল আছে, এই চিন্তা করে দেখা যায় আপনি সংসদের অন্তত 3-4টা সংসদ এরকম পর্যালোচনা করে আসেন, দেখবেন যে আপনার এই পত্রপত্রিকা রিপোর্টেই আসছে যে বিপুল পরিমাণ ব্যবসায়ী, বিপুল সংখ্যক ব্যবসায়ী তারা নমিনেশন নিয়ে এসে এখানে এমপি হয়ে যাচ্ছেন। তো এই যে প্রভাবটা এখন সেখানে এই প্রভাব, তারপরে এইভাবে প্রথমত হলো এইভাবে নমিনেশন নেওয়া হয়, দ্বিতীয়বারে আবার নমিনেশন পাওয়ার পরে নির্বাচনী মাঠে তারা প্রভাব বিস্তার করে। এখন সেই জন্য অনেক দেশ আছে, দেশের মানে সর্বশেষ জাপান আছে, জার্মান আছে, এইরকম অনেকগুলো দেশের তালিকাও আমার কাছে আছে। এবং আমি এগুলো নিয়েও আমি পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে আমি অনেক পর্যালোচনা করেছি, অনেক দেশের এই নির্বাচন পদ্ধতি নিয়ে আমি কাজ করেছি, দেখেছি যে সেখানে ওই পদ্ধতিতে যে আমার একটি দল তার প্রার্থীর তালিকা প্রণয়ন করবে যে আমার 300 আসনে 300 জন এই প্রার্থী আছে, আমি তার মধ্যে আমরা ভাগ করেছি যে সাধারণ রাজনীতিবিদদের মধ্য থেকে, তারপর পেশাজীবীর মধ্যে যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সাংবাদিক আছে, শ্রমজীবী আছে। অর্থাৎ নির্বাচনের আগেই কোন আসনের সদস্য মানে আমাদের প্রার্থীর তালিকা থাকবে, কিন্তু কে কোন আসনে সেইটা থাকবে না। তখন যেহেতু দল মানে সংসদীয় পদ্ধতি, সরকারি হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা, সেজন্য দলকে মানুষ ভোট দিবে। ভোট দেওয়ার পরে তারপর আমি যদি 10% ভোট পাই বা আমি যদি 30% ভোট পাই, তাহলে আমি মানে আসন হিসাবে 3-10কে 30টা পাইলে 10টা পাইলে 30টা আসন পাবো। 30টা আসন আমার প্রার্থীর তালিকা থেকে, যাদের আগেই বলে দিয়েছি যে আমার তালিকা এরা আছে, অমুক আছে, সেখান থেকে দল সিদ্ধান্ত নেবে কোন 30 জন আসলে সংসদ সদস্য হবে। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে জাতীয় মানে আমাদের সংবিধানটা মানে কোনো কপি নেই, তাহলে হয়তো একটু আপনাকে সুনির্দিষ্টভাবে কোন ধারায় বলা আছে সেটা বলতে পারতাম। সংবিধানে কিন্তু এরকম বলা আছে যে জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে আসলে মানে এই দলকে সেজন্য তো সংবিধানের অবশ্যই সংশোধনী আনতে হবে। আমরা এটা এখানে এই যে আমরা যে 8টা প্রস্তাব দিয়েছি, 8টা প্রস্তাবের মধ্যে 7টা দাবি। এটা 8 নম্বর বিষয়টা আমাদের যে সংস্কার প্রস্তাব আছে সেই প্রস্তাবটার কথা তুলে ধরেছে। এবং সেখানে আমার একটা প্রশ্ন হলো যে এটা কি নির্বাচন কমিশন কি এই বিষয়টি দৃষ্টি আকর্ষণের মানে সঠিক জায়গা কিনা? এটা তো আসলে জাতীয় সংসদে জাতীয় পার্টি রয়েছে, জাতীয় সংসদেই তুলক পুরো বিষয়। জাতীয় সংসদে আপনি যদি পার্টি চেয়ারম্যান সাহেবের আমাদের পার্টি চেয়ারম্যান উনি তো সংসদ সদস্য যেভাবে নির্বাচন করেছেন, উনি তো বিজয়ী হয়ে আসছেন,
তো ওনার বক্তব্য যদি আপনারা পর্যালোচনা করে আসেন যদি বা সংসদের প্রসিডিংসগুলো দেখেন, তাহলে সেখানে উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে দুইটি সংস্কার প্রস্তাবের কথা উনি সবসময় বলে আসছেন। যখন একটি হলো যে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের কথা, আরেকটি নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা, এটা উনি বলে আসছেন। আমি সময় পাইনি বলে আমাদের এই বইগুলো, পুস্তিকাগুলো এর বিশদ ব্যাখ্যা এতটুকু কথার মধ্যে নতুনত্ব এত সহজে এটা দেওয়া সম্ভব না। অনেক অনেক পর্যালোচনার ব্যাপার আছে, অনেক এই বিষয় বিষয়টি আছে। আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার হবার চেষ্টা করব আমরা। আমাদের ছোট বিরতি নেবারও সময় হয়েছে, একজন দর্শক অপেক্ষা করছেন। এই বিষয়টি নিয়ে আপনার কাছে শুনবো। দর্শক, আপনার নাম বলুন এবং আপনার বক্তব্য বলুন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। লৌহজন থেকে এসডি মাহবুব বলছিলাম। জি, যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী মোতায়েন না করার কারণে যে এই সাধারণ মানুষের যে মৃত্যু হচ্ছে দাঙ্গা হাঙ্গামা বা ভুল বুঝাবুঝির কারণে, আপনি নির্বাচনী সহিংসতার কথা বলছেন? জি হ্যাঁ, নির্বাচনকালীন সময়ে যে মানুষের যে সাধারণ মানুষের যে প্রাণহানি হচ্ছে, জি। এই দায়ভারটা আসলে কার? এর আগে আমি একটি টক শোতে ফোন করেছিলাম, তখন অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য আমরা বিষয়টি আলোচনা করব। এই প্রসঙ্গে আমাদের আরো অনেক আলোচনা তো রয়ে গেছে। দর্শক, আমাদের ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, আরো অনেক আলোচনা বাকি রইল, সঙ্গে থাকবেন। পলিটিক্স প্লাসে আজকে আমাদের বিষয় নির্বাচনী সংলাপ। কথা বলছি দুজনের সঙ্গে, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি সুনীল শুভ রায় এবং সঙ্গে আছেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক আশিস সৈকত। দুজনের সঙ্গে কথা বলছি এবং এ পর্যায়ে যেতে চাই আশিস সৈকতের কাছে। আমরা জাতীয় পার্টির সঙ্গে আজকে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে। সংলাপ আসলে বেশ কয়েকদিন ধরেই চলছে। আমরা এর আগে বিভিন্ন পক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সংলাপ শুনেছি এবং কয়েকটি ছোট ছোট দলের সঙ্গেও ভেঙে ভেঙে হয়েছে। তো আজকে থেকে আসলে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ সেটি আসলে মূল আলোচনায় এসেছে এবং কিছু প্রস্তাব নিয়ে আলোচনাও আসলে হচ্ছে। তো আমরা আসলে পুরো ব্যাপারটা একটু আপনার দৃষ্টিকোণটা একটু জানতে চাই, দৃষ্টিভঙ্গিটা, যে আসলে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে। যে আমরা দেখছি যে নির্বাচন কমিশন সংলাপ করছে, পরামর্শ নিচ্ছে, বিশ্লেষণ শুনছে, সুপারিশ নিচ্ছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত নির্বাচনী প্রস্তুতির যে ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে আগামী মাস থেকে বা মাসের শেষ থেকে যেটি শুরু হবে, সেখানে কি আসলে এই প্রস্তাব কতখানি প্রতিফলিত হতে পারে বা যা ইনপুট এলো এই সংলাপ থেকে সেখানে কতখানি শেষ পর্যন্ত প্রতিফলিত হতে পারে সক্ষমতা, বাস্তবতা এবং নানা বিষয় হয়তো যদি বিবেচনায় নেই? প্রথমত হলো যে আপনি জানেন যে নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। এটি এবার একটু আর্লি, সব ঠিকঠাক থাকলে আগামী 2018 সালের ডিসেম্বর বা জানুয়ারি যে নির্বাচনটি হবে সেটিকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের এই কর্মযজ্ঞ বা এই রোডম্যাপ, তারই অংশ হিসাবে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হয়েছে এবং আপনি জানেন যে এটি এ মাসেই এই সংলাপ পর্বটি শেষ হয়ে যাবে। বিএনপির সঙ্গে 15ই অক্টোবর এবং আওয়ামী লীগের সঙ্গে 18ই অক্টোবর। এরপর 19 অক্টোবর এই সংলাপ। 40টি রাজনৈতিক দল, আপনি জানেন যে নির্বাচন কমিশনে 42টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তার মধ্যে 40টি দলের সাথে তারা সংলাপ করছেন। এর মধ্যে দুটি রাজনৈতিক দল, একটি ফ্রিডম পার্টি এবং জামাতে ইসলামী, দুটি দল নিবন্ধন হারিয়েছে। ফলে 40টি রাজনৈতিক দলের সাথে সংলাপ পর্ব শেষ হবে 19 তারিখ। এরপর নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা অনুসারে এখান থেকে সামারি তৈরি করবেন। আসলে নির্বাচন কমিশনের সংলাপে বা সংলাপের বাইরে এসে যেসব বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়, এগুলোর কিন্তু বেশিরভাগই নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে না। আমরা যেটি নিয়ে আলাপ করছিলাম যে প্রার্থীকে ভোট দেবে না দলকে ভোট দেবে, দলীয় যে বিষয়টি কিছুক্ষণ পরে যেতে চাই, এটি কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি টোটালি রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়, সংসদে আলোচনার বিষয় এবং সংবিধান সংশোধনের বিষয়। সেটি সিদ্ধান্ত সংসদে হবে। নির্বাচন কমিশনের সাথে মানে অনেক ইস্যুই এসেছে, আলোচনা করেছেন। আমি শুধু জাতীয় পার্টি না, এর আগেও আমি রাজনৈতিক দলগুলোর আলোচনা ফলো করেছি। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে নেই এমন দাবি তারা নির্বাচন কমিশনের কাছে করেছেন। হয়তোবা এসব আলোচনায় এক ধরনের চাপ তৈরি হয়, জনমত তৈরি হয়, সেটি সত্যি। কিন্তু নির্বাচন কমিশন আবার একটু অসহায়তার মধ্যেও পড়ে যে তার করার কিছু নেই। নির্বাচন কমিশন কি করতে পারে, মূল লক্ষ্য কি? একটি সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন করা, এবং গত সংসদ নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হয়েছে তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি। সেটি কিন্তু বাস্তবতা যে একটি বড় রাজনৈতিক দল সে নির্বাচনে অংশ নেয়নি
এবং আগামী নির্বাচনে কিন্তু প্রধান চ্যালেঞ্জ হলো আমার কাছে মনে হয় যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হতে হবে। সেটি কিন্তু এই নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যে সব রাজনৈতিক দলগুলোকে তার আস্থায় আনতে হবে যে একটি নির্বাচন তারা করবেন যে নির্বাচনে সব দল মনে করবে যে সেখানে তারা ন্যায় বিচার পাবে, বা ভোটাররা মনে করবে যে সে গেলে তার ভোটটা সে দিতে পারবে। সেটি কিন্তু নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এবং আগামী নির্বাচনটি শুধু এই বর্তমান যে দলটি বা যে জোটটি সরকারে আছে তারাও আমার মনে হয় তারাও চায় না যে আবার 14 সালে যেরকম একটি নির্বাচন হয়েছিল, একটি বড় রাজনৈতিক দল অংশ নেয়নি, সেরকম একটি নির্বাচন তারাও চায় বলে আমার মনে হয় না। কারণ এক ধরনের অস্বস্তি কিন্তু আছে, যে আপনি আওয়ামী লীগ সরকারে আছে কিন্তু তাদের মধ্যেও কিন্তু এক ধরনের অস্বস্তি আছে যে 153-54 সিটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল। তো 300 আসনের মধ্যে যদি 153 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে যায়, সেটি কিন্তু আসলে ওই অর্থে কিন্তু প্রতিনিধিত্বমূলক নির্বাচন আর থাকে না শেষ পর্যন্ত। যদিও আপনি কি করবেন, নির্বাচন কমিশনের তো আসলে করার কিছু নেই, একটা নির্বাচনে প্রার্থী একজন, নিয়ম অনুসারে আইন অনুসারে একজন প্রার্থীকে ঘোষণা করতে হবে। সেই কারণেই এই ধরনের আরেকটি নির্বাচন, আগামী সংসদ নির্বাচনটি ওই রকম হবে সেটি না হোক, বা সেটি কিন্তু সকলেরই প্রত্যাশা। এবং নির্বাচন কমিশনের জন্য কিন্তু প্রথম চ্যালেঞ্জ হলো একটু সুষ্ঠু কম হোক, একটু অবাধ কম হোক, কিন্তু নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়। পুরো সুষ্ঠু আসলে পুরো অবাধ হয়তো হয় না আমাদের মতো দেশে, কিন্তু যাতে অংশগ্রহণমূলক হয়, তাহলে কিন্তু অনেকটা আস্থার জায়গা তৈরি হবে। সেই জায়গাটায় আপনি কি করতে পারেন, মানে আস্থার জায়গার জন্য নির্বাচন কমিশন কি করতে পারে? যে আপনি সেনাবাহিনী মোতায়েন করলে কি ভালো নির্বাচন হবে? মানে আমার তো মনে হয় না। এখানে যে নির্বাচন কমিশনকে নিজেকে সেই জায়গাটায় দায়িত্ব নিয়ে দাঁড়াতে হবে, যে সে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে। যে রিটার্নিং অফিসার সে ডিসিকে না, রিটার্নিং অফিসার তার কর্মকর্তাকে করবে। 300 রিটার্নিং অফিসার লাগে, তো 300-র মধ্যে 150 করুক না নির্বাচন কমিশন, তার অফিসার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। আপনি ডিসি, ইউএনও যাদের সে যখন থেকে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তখন তো আপনি জানেন যে সব প্রশাসন যন্ত্র নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। নির্বাচন কমিশন কিন্তু চাইলে যদি নিজে সে সক্ষম এবং ভাবে কাজ করতে চায়, তাহলে কিন্তু একটি রাজনৈতিক সরকারই থাকুক তার উপর, বা একটি কেয়ারটেকার সরকারই থাকুক, যে সরকারই থাকুক, তাকে কিন্তু খুব চাপে ফেলে কাজ করানো খুব কঠিন হয়। মানে আপনি নিশ্চয়ই মনে আছে এম এস সাঈদের যে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, বাবু হেনার যে নির্বাচন কমিশন ছিল, তারা কিন্তু গৌরবের মধ্যে নির্বাচন করেছেন, এক ধরনের সেখানে আসলে অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যেটা বিভিন্ন বিশ্লেষণ থেকে আমরা শুনি যে সরকারে ওই সময় আসলে যারা ক্ষমতা থাকে তাদেরও বোধহয় কিছুটা সদিচ্ছা লাগে কি লাগে না, সেটা অন্য আলোচনা। সেই আলোচনা হয়তো আবার আপনার কাছে ফিরবো হয়তো, বা আমরা একটু আবারও যেতে চাই আমাদের জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সুনীল শুভ রায়ের কাছে। আপনি আসলে আমাদেরকে যে ব্যাখ্যাটা একটু দিচ্ছিলেন তখন, যে দলীয় সরকার বা দলীয় নির্বাচন অর্থাৎ দলকে ভোট দেয়, এই ব্যাপারটি আপনি আসলে আমাদেরকে একটু পরিষ্কার করবেন। যদি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা হয়তো 4 মিনিট আলোচনা করার জন্য সময় পাবো। আবার পাশাপাশি আজকে যে 8টি প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি, যে লিস্টটা আমরা দেখলাম যে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে, সেখানে সব কি আসলে নির্বাচন কমিশনের উপর নির্ভর করে কিনা, যে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে হবে, এটিকে আসলে সে নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত কিনা, বা এখানে আরও কয়েকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ব্যাপার হয়তো দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন চাইলে হয়তো ব্যবস্থা নিতে পারে, কিন্তু সব ব্যবস্থায় কি সব, যেমন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা কথা বলা আছে, এটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করে কিনা, এরকম বেশ কয়েকটা বিষয় আছে। এই প্রস্তাব বিষয়টি জানতে চাই, এরপরে হয়তো সাংগঠনিক বিষয় আপনার কাছে জানতে চাইব। আপনি হ্যাঁ, এটা আপনার ঠিক, সবই নির্বাচন কমিশনের উপরে বর্তায় না, এটা আমিও জানি এবং করি। আপনি 8 নম্বর যেটা আমরা যে প্রস্তাবটা নিয়ে ব্যাখ্যায় আপনি চেয়েছেন, সেখানে কিন্তু আমি বলে গেছি, আমরা বলেছি যে নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে, দাবি করতে বলি না, মানে বাস্তবায়ন করতে বলি না। কারণ আমরাও জানি যে এটা রাজনৈতিক সকল দলের শুধু আমরা চাইলেই হবে না, সকল দলকে চাইতে হবে। মানে সংবিধানে কিছু অংশ হয়তো পরিবর্তনের প্রয়োজন দেখা দেবে, প্রয়োজন হবে। সেই জন্য এটা আমরা বলছি যে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলছি। নির্বাচন কমিশন যদি এটার প্রস্তাবটা নির্বাচন কমিশনের মাধ্যমে সকল দলের কাছে আসে, বা যারা ক্ষমতাসীন আছে তাদের কাছে আছে যে এইভাবে নির্বাচনটা করলে ভালো হয়, তা সেক্ষেত্রে এটা সংসদে সকল আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে পারি। নির্বাচন কমিশনের স্বাধীনতা এটাও কিন্তু
আমরা আমরা যে দাবিটা করে আসছি, যে সংস্কার প্রস্তাবটা যেটা দিয়েছি, তার মধ্যেও দিয়েছি যে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে স্বাধীন থাকতে হবে, স্বাধীন হতে হবে। এবং যে ভূমিকার মধ্যেও যেটা বলা হয়েছে, ভূমিকার মধ্যে একটা, আমরা ভূমিকাটা যদি আপনি পড়ে থাকেন বা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে আসছি। তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে সাংবিধানিক সরকার আমরা চাচ্ছি। সাংবিধানিক সরকার হচ্ছে দলীয় সরকার এখানে, এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে মানে এই অন্তর্বর্তী সরকারে থাকবে। এখন সেই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যে আমরা যেহেতু আমাদের দাবি, আমাদের বক্তব্য অনুসারে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতিবিদদের কপালে একটি কলঙ্ক তিলক মনে করছি। তিলক কেন মনে করেছি? যে বলা হচ্ছে যে আমরা নির্বাচন সময় আমরা সৎ থাকতে পারবো না, আমরা ভোট কারচুপি করব, এই জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার বসাইয়া তাদের অধীনে নির্বাচনটা করার পরে আমরা সবাই সৎ হয়ে যাব, কিন্তু তার আগে নয়। এখন সেই জন্য রাজনৈতিক সরকারকে প্রমাণ করতে হবে যে আমরা এই যে অন্তর্বর্তী সরকার যেটা আছে হবে, যেটা সেই সরকার সৎ এবং নিরপেক্ষভাবে এবং নির্বাচন কমিশনের উপর কোনো রকম প্রভাব বিস্তার না করে যে নির্বাচন পরিচালনা করতে পারে। আমি আশিসের কথা ধরে একটু কথা এটা বলতে হয়, যেহেতু এটা আমাদেরও প্রস্তাব যে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সশস্ত্র বাহিনীর কথা বলেছি। সশস্ত্র বাহিনীর একজন আমাদের সম্মানিত দর্শকও একটা প্রশ্ন করেছেন। আমরা মনে করি যে নির্বাচন সময়ে সেনাবাহিনী থাকা মানে এটা ভীতির কিছু না। সেনাবাহিনীর প্রতি আমাদের দেশের জনগণের আস্থা আছে। বন্যা, ঝড়, এরকম প্রাকৃতিক দুর্যোগে আমরা কিন্তু সেনাবাহিনীর হাতে যখন এইটা মানে ত্রাণ তৎপরতার দায়িত্ব যখন দেই, আমরা মানে জনগণ মনে করে যে এটা সুষ্ঠুভাবে হবে। আজকে যে আমাদের দেশে যে রোহিঙ্গা সমস্যা হচ্ছে, রোহিঙ্গাদের নিয়ন্ত্রণের দায়িত্ব এটাও কিন্তু সেনাবাহিনীর হাতে দিয়েছে। সেনাবাহিনীর উপরে, আমাদের গর্বিত সেনাবাহিনীর উপরে জনগণের কিন্তু আস্থা আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, বিশ্বাসও আছে। আচ্ছা, আমরা আসলে মানে এই 8টি প্রস্তাব নিয়ে আমার আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময় সংকটের কারণে আসলে সেই প্রশ্নগুলো করতে পারছি না, বা আপনার আলোচনা একটু সংক্ষিপ্ত করে ফেলতে হচ্ছে। একদম শেষ পর্যায়ে শেষ যে প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, যে আমরা একটু জানতে চাই যে নির্বাচন তো আসলে দিন ঘনিয়ে আসছে, একদিন করে কমছে, তো জাতীয় পার্টির আসলে সাংগঠনিক কি প্রস্তুতি নির্বাচন ঘিরে এটা জানতে চাই। এবং সাথে আমি একটু মনে করে দিতে চাই যে কয়েক মাস আগে কিন্তু আসলে জাতীয় পার্টি আলোচনায় এসেছিল তার অভ্যন্তরীণ নানা ঘটনার কারণে। রওশন এরশাদ, যেমন আজকে এই যে প্রতিনিধি দল, সেখানে কিন্তু রওশন এরশাদ আপনাদের তিনি কিন্তু ছিলেন না, এবং আরও বেশ কিছু বিষয় কিন্তু আমরা গত কয়েক মাসে যেটা দেখেছি, জাতীয় পার্টির পক্ষ থেকে নানা রকম বড় ঘোষণা দেওয়া হয়েছে, যে এবং স্বতন্ত্রভাবে নির্বাচনের কথাও আসলে বিভিন্ন সময় আপনাদের দলের প্রধান বলেছেন। তো আসলে প্রস্তুতিটা কোথায়? একদম সংক্ষেপে শেষ লাইন। প্রশ্ন অনেক ব্যাপক, এত বড়, কিন্তু উত্তর চান যদি মানে সংক্ষেপের মধ্যে, তাহলে তো ওই অবজেক্টিভ টাইপের মতো 4টা অপশন দেবেন, যেটা ঠিক সেইটা আমার টিক মার্ক দিয়ে চলে যেতে হয়। হ্যাঁ, এটা এখন যখন বড় করছেন, তাহলে উত্তর দেওয়ারও তো আমার সেই সময় দিবেন। প্রথম কথা হলো যে আমাদের দলের মধ্যে কোনো ধরনের একেবারে কোনো ধরনের অভ্যন্তরীণ সংঘাত বা বিভেদ বিসম্বাদের কিছুই নাই এখানে। ম্যাডাম জানি বিরোধী দলের নেতা আছেন, উনি সংসদ দেখেন, আর সাংগঠনিক বিষয়টা পার্টির চেয়ারম্যান এটা পরিচালনা করেন। এখানে আমরা আমাদের 26 জন সদস্য আমরা ইয়েতে সংলাপে অংশগ্রহণ করেছি। তো এছাড়া নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে। আমরা সবসময় বলে রাখছি যে আমাদের পার্টির চেয়ারম্যান সকল সভা সমাবেশ বলছে যে আমাদের 300 আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 300 আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের প্রস্তুতি আমাদের সাংগঠনিকভাবে চলছে, এবং এই জন্য আমরা প্রাথমিকভাবে আমরা একটা যাচাই বাছাই এটা করেছি যে কোন আসনে কতজন প্রার্থী আছে এবং তারা নির্বাচন করতে ইচ্ছুক। এটা কোনো নমিনেশন পেপার বিক্রি করে নয়, স্বাভাবিকভাবে আমরা চেয়েছি, জেলা কমিটির কাছে চেয়েছি যে কোন আসনে কজন প্রার্থী আছে যারা আগ্রহী, যারা নির্বাচন করতে চায়। এরকম 300 আসনে আমাদের গড়ে 3-4 জন প্রতি আসনে রয়ে গেছে। সেই হিসাবে 1000-এর উপরে আমাদের প্রার্থী আছে, প্রার্থী আমাদের যারা নির্বাচন করতে আগ্রহী
তার পরবর্তীতে যখন নমিনেশন পেপার দেওয়া হবে তারা আবেদন করবে, যাচাই বাছাই হবে, পুরো তার মধ্যে প্রক্রিয়াটা বাছাই আসলে মানে আপনি বলছেন যে এটা আমাদের পুরো প্রক্রিয়াধীন একটা আছে। ধারাবাহিক একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকদিন নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আকারে শুনবো। আপনাদেরকে ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ জানাই, সুনীল শুভরা এবং আশিস সৈকত, দুজনকেই ধন্যবাদ জানাই আজকে আলোচনায় অংশ নেবার জন্য। আমাদের এই পলিটিক্স প্লাস প্রতিদিনের অনুষ্ঠান নিশ্চয়ই আরেকদিন বিস্তারিত আকারে আলোচনা হবে। দর্শক, আজকে কথা বলছিলাম নির্বাচনী সংলাপ নিয়ে। আপনারা জানেন জাতীয় পার্টির সঙ্গে আজকে নির্বাচন কমিশনের একটি সংলাপ হয়েছে সামনের যে নির্বাচনটি অপেক্ষা করছে আমাদের জন্য, সেই নির্বাচনের রূপরেখা নিয়ে, এবং সেই বিষয়টি আজকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করবার চেষ্টা করলাম। আগামীকাল নিশ্চয়ই রাজনীতির অন্য কোনো কোন বা অন্য কোনো বিষয় নিয়ে আবারও ঠিক এই পলিটিক্স প্লাসে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।